তো বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি আনন্দ মান্নাই 4 মুভিটি, যা একটি হরর মুভি। দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন কথা না বেরিয়ে চলে যাই আমরা মেইন এক্সপ্লেনেশনে। সিনেমাটা আসলে আসাম থেকে শুরু হয়, যেখানে পণ্ডিতজি তার মেয়েকে সাথে নিয়ে একটা ছোট্ট নৌকায় বসেছিল। তারা দুইজনে একটা টেম্পলের কাছে যাচ্ছে, যেখানে আজকে অনেক বড় একটা উৎসব ছিল। এই জার্নি করতে করতে এই পণ্ডিতজির মেয়ের একটু হাত কেটে যায়, আর যেখান থেকে রক্ত বের হয়ে সেই রক্তটা পানিতে পড়ে। পণ্ডিতজি এখানে বাঘের ব্যাপারে কথা বলে, যা অনেক ভয়ঙ্কর ছিল। আর প্রায় 100 বছর আগে বেশ কিছু পণ্ডিতরা এই গ্রামেই তা অনেক কষ্ট করে কায়েদ করেছিল। আর এই জার্নি করার ফলে পণ্ডিতজির চাপু ফাইসে ভেঙে যায়, এবং এর পরের সিনে আমরা তার মেয়েকে একটা কাঁচা মাছ খেতে দেখি। আসলে এই বাঘকে এখানেই মূলত আসলে কায়েদ করা হয়েছিল। আসলে পণ্ডিতজির মেয়ের সেই রক্ত এবং পণ্ডিতজির চাপ্পু লাগার ফলে আসলে সেই বাঘটা আজকে মূলত আজাদ হয়ে গেছে, মানে মুক্ত হয়ে গেছে। এই বাঘ আসলে পণ্ডিতজির মেয়েকে মেরে ফেলেছে এবং তার রূপ নিয়ে নিয়েছে। পণ্ডিতজি এটা খুব দ্রুতই বুঝে ফেলে, এবং আর সেখান থেকে ঠিক পিছনে দেবী আম্মলের পূজা হইতেছিল। আর এই পূজার সময়ই মূলত বাঘ অনেক দুর্বল হয়ে পড়ে। আর ঠিক এই সময় ফাঁদা নিয়ে এই পণ্ডিতজি সেই বাঘটাকে লোটেমে একবারে কয়েদ করে নেয়। আর কেউ যদি এই বাঘের আত্মাটাকে কয়েদ করে নেয়, তো বাঘ সবসময় সেই লোকটার কথা মতো উঠা বসা করে। আর এখন পণ্ডিতজি বাঘকে বলে, যেহেতু তুমি আমার মেয়েকে মেরেছো, তাই আজকে থেকে তুমি আমার মেয়ের রূপ ধরেই বেঁচে থাকবে, যাতে করে আমার ওয়াইফ আসলে বুঝতে না পারে যে আমার মেয়ে মারা গিয়েছে। আমরা আসলে দেখতে পাই যে বাঘ এটাতে যথেষ্ট সন্তুষ্ট ছিল না, তার মূলত মুক্তি চাই, কিন্তু তার কাছে এখন বিকল্প কোনো পথ নাই। এখন আপনারা এই পয়েন্টের উপরে একটা জিনিস চিন্তা করতেছেন যে আমি বাঘ বারবার কেন বলতেছি, এটা আসলে কি জিনিস? এটা আসলে একটা অ্যাসামিস আরবান লেজেন্ড। আসলে আপনারা এখন ধরে নিন যে বাঘ এমন একটা জিনিস যে কারো রূপ নিতে পারে এবং অনেক ভয়ঙ্কর একটা জিনিস। যাই হোক, মুভ অন করি আমরা। এরপর কাহিনী সেখান থেকে তামিলনাড়ুতে চলে আসে। এরপর ফোকাস সার্বানান নামক একটা উকিলের উপর আসে, যে তার আন্টির সাথে সেখানে থাকে। সার্বানানের ধান্দা আসলে খুব ভালো চলতেছিল না, আর যার ফলে তার ঘরে টাকা পয়সার একটু অভাব ছিল। আমরা সেখানে জানতে পারি যে সার্বানানের সেলভি নামক একটা বোন আছে, যে আসলে 10 সাল আগেই লাভ ম্যারেজ করে নিয়েছে, এবং এর জন্য সে দূরে কোথাও একটা থাকে, কিন্তু যেটা সার্বানান আসলে জানে না। আসলে সার্বানান প্রায় 10 বছর ধরে তার বোনের সঙ্গে দেখা করে না। আর 10 বছর আগে যখন সেলভির বিয়ে হয়েছিল, তখন তার বাবা তার বিয়ের বিরুদ্ধে ছিল, কারণ এটা একটা লাভ ম্যারেজ ছিল। আসলে সার্বানন আসলে তার বোনের বিরুদ্ধে না, কিন্তু তাকে আসলে সে এই মুহূর্তে কোনোভাবে হেল্পও করতেছে না অ্যাকচুয়ালি। আর এই জন্যই আসলে সে মূলত নিজে নিজে পস্তাইতেছিল। এরপর আমরা সেলভিকে দেখতে পাই যে সার হাজবেন্ড এবং সন্তান নিয়ে খুব ভালোভাবেই একটা গ্রামে বসবাস করতেছিল। আর তার বড় মেয়ের নাম ছিল শক্তি এবং ছোট ছেলের নাম ছিল সার্বানন জুনিয়র। হ্যাঁ, এখানে আসলে সে তার ছেলের নাম তার নিজের ভাইয়ের নামে রেখেছে। এরপর সিন শিফটে আমরা দেখতে পাই যে সেলভির হাজবেন্ড একদিন সকালবেলা জগিং করার জন্য বের হয়েছে। সে জগিং করতে করতে জঙ্গলে গিয়েছিল, এবং সেখানে বেশটা ধোঁয়া ছিল। হঠাৎ করেই কিছু একটা হাতের মতো তার পায়ে এসে ধরে এবং তার উপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এর পরের সিনেই আমরা সেলভির হাজবেন্ডকে দেখতে পাই, যে আসলে তার রূপ ধরেছে, কেননা সেলভির হাজবেন্ডের লাশ তো আসলে সে জমিনেই পড়েছিল। অ্যাকচুয়ালি এখানে সেলভির হাজবেন্ডের রূপ নিয়ে নিয়েছে একটা বাঘ। সে সোজা ঘরে চলে যায় এবং সেলভিকে তার বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সেলভি ঠিক এখানে বুঝতে পারে এবং তার হাজবেন্ডের উপরে কিছুটা শকড হয়, কিন্তু ঠিক এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সেলভি গলায় দড়ি দিয়ে কুয়ার ভিতরে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করেছে। আসলে এখানে সেলভির হাজবেন্ডের কোনো হুদিস নেই। এরপর আমরা সেলভির মেয়ে শক্তিকে দেখতে পাই যে তার মাথায় একটা কিছু একটা দিয়ে আঘাত পেয়ে সে কুয়ার পাশে পড়ে আছে, এবং তার ছেলের কোনো হুদিস পাওয়া যাচ্ছে না। সেলভির হাজবেন্ডের লাশ তো গ্রামের লোকজন পেয়ে গেছে, কিন্তু সেখানে সেলভিকে আমরা উপস্থিত দেখতে পাই। আসলে কিছুক্ষণ আগে তো আমরা দেখলাম যে সেলভির লাশ ঝুলন্ত অবস্থায় আছে। আসলে সেই সেলভির রূপ আসলে বাঘ নিজে ধরেছে। আর এই পুরো ইনসিডেন্টটা একটা রবি নামের একটা ছেলে দেখে ফেলেছে, এবং তার ক্যামেরায় অলরেডি রেকর্ডও হয়ে গিয়েছে। আর সে হচ্ছে এই গ্রামের প্রেসিডেন্টের ছেলে, আর সে পেশায় একজন ইউটিউবার ছিল, যার ফলে সবকিছু রেকর্ড হয়ে গেছে তার ক্যামেরায়। আর এরপরে সার্বানানের কাছে খবর পৌঁছায় যে তার বোন আত্মহত্যা করেছে, আর এও জানতে পারে যে তার বোনের হাজবেন্ড হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। আর এই খবর শুনে সার্বানান পুরো শকড হয়ে যায়, এবং সে তার আন্টিকে সাথে নিয়ে সোজা সে গ্রামে চলে যায়। সার্বানান আসলে জানতো যে সেলভির হাজবেন্ড একজন আর্কিটেক্ট ছিল, আর সে মূলত পুরাতন ঘরকে রিকনস্ট্রাকশন করে ভালো দামে বিক্রি করত। তো এই জন্যই সে আসলে এই গ্রামে একটা ল্যান্ডলর্ডের
ঘরে কাজ করতেছিল, আর সে তো এখন আসলে বেঁচে নেই, যার ফলে সেই বাড়ির কাজটা বন্ধ হয়েছিল। আর এই সব বিষয়টা আসলে সলভ করার জন্যই সারবানন মূলত এই গ্রামে কিছুদিনের জন্য রয়ে যায়। আসলে দেখা যাচ্ছিল যে সেলভির ফ্যামিলিও মূলত ফিনান্সিয়ালি স্ট্রাগল করতেছিল। আর এখন যদি সেলভির বাচ্চার ব্যাপারে বলা যায়, তাহলে তার মেয়ে শক্তির মাথায় তো চোট লাগার কারণে সে কোমায় আছে, আর সারবানন জুনিয়র একদম ঠিক আছে। আর শক্তির দেখাশোনা করার জন্য ডক্টর মায়াও এই ঘরেতেই থাকে। আর মায়া হচ্ছে ল্যান্ডলর্ডের মেয়ে। মায়া আসলে চাচ্ছিল যে এই বাড়িটা যাতে একটা হসপিটালে রূপান্তর করা যায়, কেননা এই গ্রামে ভালো কোনো হসপিটাল ছিল না। আর এই কাহিনীর মধ্যে আরো দুইটা ক্যারেক্টার ছিল, যেটা একটা মিস্ত্রি এবং একটা কার্পেন্টার ছিল। তারা দুইজন মূলত কমিক রিলিফ দেওয়ার কারণেই এই মুভিটাতে দেখা গিয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে সারবানন জানতে পারে যে মায়ার নামের একটা দেবীর 2 দিন পরে এই গ্রামে একটা পূজা আছে, আর এটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল, যেটা 10 বছরে শুধুমাত্র একবারই করা হয়। আসলে এই ফেস্টিভ্যালের কারণে লাখো লোক এই গ্রামে চলে আসে, যার ফলে এই গ্রামের পুলিশওয়ালারা সেলভির কেসকে একদম ইগনোর করে যাচ্ছিল, কারণ তাদের এই মুহূর্তে ফেস্টিভ্যালের সিকিউরিটির উপরেই গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। সেই পুলিশওয়ালারা তো বলেই দেয় যে এটা তো আত্মহত্যার মামলা, তো এই জন্য আসলে কি তদন্ত দরকার এটাতে। এখানে সারবাননের কথা ছিল যে তার বোন নিজে নিজে আত্মহত্যা কখনোই করতে পারে না, কারণ সে এর আগে তার ভাইয়ের কাছে যে ওয়াদা করেছিল সে এরকম ভুল ডিসিশন কখনোই নেবে না। সে সারবাননের সন্দেহ হয় যে কেউ না কেউ তো তাকে মেরে ফেলেছে। এরপর সারবানন নিজেই তদন্ত শুরু করে দেয়। আর এখানে আমরা সেই বাড়িটিতে অসাধারণ কিছু গতিবিধি দেখতে পাই, স্পেশালি উইথ সারবানন জুনিয়র। সে হঠাৎ কিছু জায়গায় কিছু আত্মা দেখতে পায় যে মূলত তার সাথে খেলা করতে চায়। এই গতিবিধিগুলা সে আন্টিজিও খুব ভালোভাবে নোটিস করতেছিল। ইনফ্যাক্ট ডক্টর মায়াও বেশ কিছু আজীব জিনিস নোটিস করতেছিল। এরপর অন্যদিকে আবার সারবাননের দেখা রবির সঙ্গে হয়। রবি সারবাননকে বেশ কিছু কথা বলে, লাইক সে বলে যে সেলভিকে সে মারা যাওয়ার পরেও দ্বিতীয়বারের মতো সে গ্রামের লোকজনের সাথে দেখেছে। ইনফ্যাক্ট সেলভির হাজবেন্ডও মারা যাওয়ার আগে তার সঙ্গে দেখা হয়েছে। আর এই সব জায়গায় সে একজন আজীব স্বামীজিকে দেখেছে। আর এই সবকিছু শুনে সারবাননের সাথে সাথে রবির ক্যামেরা চেক করে, আর সেই রেকর্ডিং এর মধ্যে তারা একজন স্বামীজিকে ফাইন্ড আউট করে, যে মূলত সেলভির হাজবেন্ডের উপরে নজর রাখতেছিল। এরপর আমরা সেই স্বামীজিকেই সারবাননের ঘরের সামনে পৌঁছাতে দেখি, কিন্তু একটা অচেনা অদৃশ্য শক্তি সে স্বামীজিকে বাড়ির ভিতরে ঢুকতে দেয় না। আর এই সব আজীব আজীব জিনিসগুলো ডক্টর মায়া এবং এই ঘরের অন্যান্য লোকেরা দেখতেছিল খুব ভালোভাবে। এদিকে অন্য আরেকটা শক্তি রবি এবং সারবাননের কারে হামলা করে। তারা একটা অন্যরকম পরিস্থিতি লক্ষ্য করতে করতে জঙ্গলের ভিতরে ঢোকে এবং রাবি সেখানে সেলভির একটা আত্মা দেখতে পায় এবং তার উপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এরপর যখন সারবানন জঙ্গল থেকে আবারও ফিরে আসে, কিন্তু তখন সে রবিও দেখতে পায় না এবং রবির কারও দেখতে পায় না। এর পরের দিন সারবানন সেই জঙ্গলের ভিতরে রবি এবং রবির কার দেখতে পায়। এরপর সারবানন সবকিছু পুলিশকে এসে বলে যে এই সব কাজ সেই স্বামীজি করেছে, কেননা সে সব জায়গায় উপস্থিত ছিল। ইনফ্যাক্ট রবির ক্যামেরা চেক করার পরে সব দেখা যায় যে রবি মারা যাওয়ার পরেও তার ক্যামেরা অন রেকর্ডে ছিল, আর স্বামীজিকে সেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। তখন সারবানন দেখতেছিল এই লোক যখন পুলিশের সঙ্গে কথা বলতেছে, তো অনেক দূর থেকে স্বামীজি এখনো তাদের উপরে নজর রাখতেছে। আসলে পুলিশ এলা রবিজি এবং স্বামীজিকে চেজ করতেছে। স্বামীজি তো পালিয়ে যায়, কিন্তু সে সেখানে কিয়েপ পেয়ে যায়, যেখানকার পরিস্থিতি এমনটা ছিল কিছুতে এটা রিচুয়াল করা যাচ্ছে। ইনফ্যাক্ট সেখানে সেলভির প্রতি এবং রবিরও ছবি ছিল, ইভেন সেখানে শক্তি তারও ছবি ছিল এবং সেখানে অনেক উপরে সেই স্বামীজিরও ছবি ছিল, আর তার হাতে পুলিশওয়ালার ছবি ছিল। এরপর সারবানন জানতে পারে যে কালকে পূজা আছে, কিন্তু 15th of June শক্তির বার্থডে। ইনফ্যাক্ট ইউটিউবার রবিরও একই দিনে বার্থডে ছিল, আর তার জন্ম শক্তির থেকে ঠিক 10 সাল আগে হয়েছে। এরপর পুলিশ রেকর্ড চেক করার পর সারবানন জানতে পারে যে সেই পুলিশওয়ালারও ডেট অফ বার্থ একই দিনেই ছিল এবং তার জন্ম সেই ইউটিউবারের থেকে 10 বছর আগে ছিল। আসলে এই তিনজনেরই বার্থডে সেম ডেতে, আর প্রত্যেকে একজন আরেকজনের থেকে 10 বছর পরে। আর আজকে ঠিক সেই দিনটাই যেখানে আজকে অনেক বড় একটা পূজা আছে, কারণ আপনারা তো জানেনই যে পূজাও ঠিক 10 বছর পরপরই হয়। আর এই তিনজনের শরীরেই একটা বড় লাল দাগ ছিল এবং তা দেখতে প্রায় সবারই একই রকম, কারণ যে লোকটা তাদেরকে মেরে ফেলতেছে তারা আসলে এই একই বার্থডে এবং 10 বছর পর পর যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেই টার্গেট করে করতেছে। আর এই টার্গেটের মাঝখানে যদি কেউ চলে আসে তাহলে তাকেও মেরে ফেলা হচ্ছে। ঠিক সেরকমই হচ্ছে সেলভি এবং তার হাজবেন্ড, তারা দুইজন এখানে বাধা হিসেবে এসেছিল, সো তাদেরকে মেরে সরিয়ে ফেলা
ফেলা হয়েছে। এরপর আমরা দেখতে পাই যে স্বামীজি পুলিশ ইন্সপেক্টরের পিছনে পড়েছিল। সার্বাননের ঠিক তখন জানা ছিল যে শক্তি এবং সেই পুলিশওয়ালার জীবন আসলে অনেক খাতরা। এজন্য সে মায়াকে বলে যে তুমি শক্তির খেয়াল রাখো, আমি পুলিশওয়ালাকে বাঁচানোর জন্য যাচ্ছি। তো সার্বানন পুলিশওয়ালাকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে যায়। পুলিশওয়ালাও স্বামীজিকে খুঁজে বের করার চেষ্টা করতেছে। স্বামীজি হঠাৎ করে সেখানে এসে পুলিশওয়ালাকে অনেক চালাকির সাথে বেহুশ করে ফেলে। এরপর সার্বানন সেখানে চলে আসে এবং সেই স্বামীজির উপরে অ্যাটাক করে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে স্বামী সেই পুলিশওয়ালার শরীরটা হাওয়ায় ভেসে নিয়ে বেরোচ্ছে। হঠাৎ করে পুলিশওয়ালার বডিটা নিচে পড়ে যায় এবং তার বডির ভিতরে কিছু একটা ঢুকে পুলিশওয়ালা সেখানে মারা যায়। আর ঠিক এরকমটা হওয়ার সঙ্গে সঙ্গে স্বামীজি সার্বাননকে বলে যে তুমি সবকিছু খতম করে দিয়েছো। স্বামীজি বলে যে আমি তাকে বাঁচানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু সেও আসলে সেই বাঘের শিকার হয়ে গেল। জি হ্যাঁ বন্ধুরা, এখানে স্বামীজি আসলে সবাইকে বাঁচানোর চেষ্টাই করতেছিল। আসলে এই ঘটনার আসল টুইস্ট কি তা আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। এরপরে আমরা এখানে সেই পণ্ডিতজিকে দেখতে পাই যাকে আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম। এরপর সেই স্বামীজি সেই পূজার সেখানে চলে আসে এবং হঠাৎ করে সে সেখানে এসে সেই মন্দিরের টপের দিকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে তার বাড়িতে চলে যায়। এরপর সিন কাট হয়ে সোজা পণ্ডিতজির কাছে চলে আসে, যে আজিব আজিব বিহেভ করতেছিল এবং সে ঘুরতে ঘুরতে শক্তির ঘরে চলে আসে শক্তির সঙ্গে দেখা করার জন্য। এবার সে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছিল এবং পণ্ডিতজি ঘরের ভিতরে ঢুকেও ফেলে। এরপর ঘরের ভিতরে যে স্পিরিট ছিল সে পণ্ডিতজির উপরে বারবার হামলা করতে লাগে, কিন্তু পণ্ডিতজির উপরে যখন অ্যাটাক করা হচ্ছিল তখন সে বারবার হেলে হেলে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছিল। এরপর হঠাৎ করে পণ্ডিতজি শক্তিকে দেখে ফেলে এবং তার উপরে হামলা করার চেষ্টা করে। এরপর সেই ঘরে থাকা অজানা শক্তিটা পণ্ডিতজিকে ঘরের বাইরে বের করে ফেলে। আর এই সবকিছু মায়া এবং আন্টিজি দেখে ফেলে এবং ঘরের লোকজন সবাই দেখে খুব ভয় পেয়ে যায়। আসলে এখানে মূলত এই ঘরে সেলভির আত্মা এখনো মজুদ আছে, কারণ সে এই মুহূর্তে তার বাচ্চাকে রক্ষা করতেছে। ইনফ্যাক্ট এই পয়েন্টে আমরা শক্তিকে কোমা থেকে বাইরে বের হয়ে আসতে দেখি। হ্যাঁ, শক্তি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এরপরে সিন শিফটে আমরা দেখতে পাই যে পরের দিন স্বামীজিকে পুলিশ কাস্টডিতে আনা হয়েছে, যেখানে স্বামীজি সবকিছু খুলে বলতেছিল। সে মূলত আসাম থেকে এসেছে এবং এখানে 100 বছর আগে বেশ কিছু স্বামীজি মিলে একটা বাঘকে নিজেদের আয়ত্তে এনেছিল। বাঘ এমন একটা খতরনাক প্রাণী যা পানি এবং ডাঙ্গায় দুটো জায়গায় ভালোভাবে থাকতে পারে। এখন এই বাঘটা মূলত মুক্তি পেয়েছে, আর কিভাবে হয়েছে তা তো আমরা সিনেমা শুরুতেই দেখতে পেয়েছি। এরপর থেকে পণ্ডিতজি আসলে সে বাঘটাকে তো নিজের মেয়ে বানিয়ে ফেলেছে, আর সে তো আসামে মুভ হয়ে গেছে, কারণ আসামের পণ্ডিতজিরা তো জানতে পেরেছে যে বাঘ মুক্ত হয়ে গেছে। কিন্তু এই পণ্ডিতজি তো আসলে চাচ্ছিল যে কেউ যাতে না জানে যে তার মেয়ে মারা গিয়েছে। আর সেখানে আমান দেবীর পূজা আসলে চলতেই ছিল, আর তার পাথরের 3 ভাগ করে ভারতের 3টা আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে মূর্তি বানানোর জন্য। আর পণ্ডিতজি এই 3টা থেকেই যে কোনো একটা জায়গায় যেতে চাচ্ছিল, যাতে সে এই আম্বান দেবীরই ছত্রছায়ায় থাকতে পারে। আর এই 3 জায়গার মধ্যেই এই একটা জায়গা যেটা হচ্ছে এই গ্রাম যেখানে আজকে এই ফেস্টিভ্যালটা ছিল। আর এই পণ্ডিতজি এই টেম্পলের একটা টপ আর্কিটেকচারে সেই লোটাটা লুকিয়ে রাখে, যেটার ভিতরে আসলে বাঘের আত্মাটা ছিল, যাতে এই বাঘ এই পর্যন্ত কখনোই পৌঁছাতে না পারে। আর এই পণ্ডিতজির বেটি আসলে মূলত ওই বাঘ, সে একদিন জানতে পারে যে তার আত্মা এই মন্দিরের একদম উপরে রাখা আছে, আর সে মন্দিরের একটা লোককে টাকা দিয়ে সে লোটাটা বের করে ফেলে। এরপর সে নিজে নিজে আজাদ হয়ে যায়। আর এই জন্যই পণ্ডিতজি আসলে সেই টেম্পলের টপটা দেখে এত ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে জানতে পেরেছিল যে বাঘ আসলে এখন মুক্ত হয়ে গিয়েছে। এরপর পণ্ডিতজি যখন ঘরে পৌঁছায় তখন বাঘ অলরেডি তার ওয়াইফকে মেরে তার রূপ নিয়ে নিয়েছে। এরপর সে পণ্ডিতজিকে মেরে তার রূপও নিয়ে নেয়। আর এই পণ্ডিতজি ছিল সেই পণ্ডিতজি যে এর আগের রাতে শক্তির উপরে হামলা করেছিল, সেটা মূলত পণ্ডিতজি না, বাঘই ছিল। আসলে বাঘ এখানে স্পেসিফিক কিছু লোককেই কেন বারবার টার্গেট করতেছে, অ্যাকচুয়ালি যার যার বার্থডে 15th of June, বাঘ আসলে তাদেরকেই টার্গেট করতেছে। এরপর থানায় থাকা পণ্ডিতজি স্বামীজি আসলে বলতেছিল যে বাঘ এই মুহূর্তে বেশ উইক আছে, কিন্তু তার 3টা আত্মা চাই যাদের সবার জন্ম তারিখ সে 15th of June ছিল। অ্যাকচুয়ালি এই ডেটের লোকেরাই মূলত আম্বান দেবীর পূজার দিনে জন্মগ্রহণ করেছে। আর এই লোকদের শরীরে যে লাল তিল ছিল, এটা আসলে নর্মাল তিল না, এটা একটা অনেক বড় শক্তি তিল। আর এই লোকদেরকে যদি বাঘ সে ঠিক পূজার আগ মুহূর্তে মেরে ফেলতে পারে, তাহলে বাঘ অনেক বড় শক্তিশালী হয়ে যাবে। আর এত শক্তিশালী হয়ে যাবে যে এই দুনিয়াতে ভগবানও তাকে থামাতে পারবে না। এজন্যই বাঘ মূলত সেলভির হাজবেন্ডকে মেরে
শক্তি পর্যন্ত পৌঁছাতে চেয়েছে, কিন্তু সেলভি আয়নাতে দেখে বুঝে ফেলেছিল যে তার যে হাজবেন্ড সামনে এসেছে সেটা মূলত তার হাজবেন্ড ছিল না, আর এজন্য সে তার নিজের জীবন বাজি রেখে তার মেয়ে শক্তিকে বাঁচিয়েছে। এরপর বাঘ যখন সেলভির রূপ ধারণ করেছিল সে তার মেয়েকে মেরেই ফেলতো, কিন্তু গ্রামওয়ালারা হঠাৎ করে সেখানে চলে এসেছিল। এরপর সেলভিকে যেহেতু দাফন করা হয়েছে, তার শরীর জ্বালিয়ে দেওয়া হয় নাই, এজন্য তার আত্মা এখনো বাড়িতে ফিরে এসেছে, আর সে ঘরে থেকে তার বাচ্চাদেরকে প্রোটেক্ট করতেছে। আর এই লাস্ট রাতে সেলভির আত্মাই মূলত পণ্ডিতকে ঘরকে বের করে তার মেয়ে এবং ছেলেকে বাঁচিয়েছে। তো এখন আসলে দেখা যাচ্ছে যে রবি এবং পুলিশওয়ালা দুইটাকে বাঘ অলরেডি মেরে ফেলেছে, এখন শুধুমাত্র শক্তি বাকি আছে, যাকে মেরে ফেলে সে মূলত অধিক শক্তির অধিকারী হতে পারবে। এটা শোনার সাথে সাথে সার্বানন খুব দ্রুত ঘরে চলে যায়, আর সেই পুলিশ স্টেশনেই হঠাৎ করে বাঘ হামলা করে দেয়। এই হামলার জন্যই স্বামীজি বাঘের সামনাসামনি হয় আর তাকে সেখান থেকে যেতে বাধ্য করে। এরপর ডক্টর মায়া যখন ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে তখন সেলভির আত্মা তাকে ঘরের ভিতরে ঢুকতে দেয় না। এখানে আসলে অ্যাকচুয়াল কাহিনী হচ্ছে যে মায়ার ডক্টরালের ড্রেসে বাঘের রক্ত লেগেছিল। অ্যাকচুয়ালি পুলিশ স্টেশনে হামলা হওয়ার কারণে মায়া সেখানে সবার ট্রিটমেন্ট করে আসছে, আর সেখানেই মূলত বাঘের খুন তার শরীরে লেগেছে। অ্যাকচুয়ালি বাঘ এখনো কোথাও ভাগিয়ে যায়নি, সে কারো না কারো রূপ ধরে এই গ্রামেই আছে। আর এই খবর পাওয়ার সাথে সাথেই সার্বানন সোজা গ্রাম প্রেসিডেন্টের কাছে যায়, কারণ সে তখন পুলিশ স্টেশনে ছিল। আর এখানে সার্বানন আসলে প্রেসিডেন্টের কারের ডিকিতে স্বামীজির লাশ পায়, আর এখান থেকে আমরা বুঝতে পারি যে বাঘ অলরেডি স্বামীজিকে মেরে তার রূপ নিয়ে নিয়েছে। আর আমরা দেখতে পাই যে স্বামীজি অলরেডি সেখানে পৌঁছে গেছে যেখানে সেলভিকে দাফন করা হয়েছিল, আর সে সেলভির লাশ অলরেডি বাইরে নিয়ে এসেছে। সে মূলত সেলভির আত্মাকে নিজের শরীরে ঢুকিয়ে তার অন্তিম সংস্কার করতে চাচ্ছিল, যাতে করে দুনিয়া থেকে তাকে বিদায় করতে পারে, আর যার ফলে সে শক্তিকে খুব ইজিলি মারতে পারবে। এরপর স্বামীজি একটা জায়গায় বসে তন্ত্রমন্ত্র পড়ে সেলভিজির আত্মাকে সেখানে ডেকে নিয়ে আসে এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর সেখানে একটা ভিএফএক্স ফাইটিং সিন হয় এবং সেখানে থাকা সব খারাপ আত্মাদেরকে বাঘ নিজের বশ করে সেলভির আত্মাটাকে তার শরীরে ঢুকিয়ে নেয়। এরপর স্বামীজি সেলভির সেই শরীরটাকে জ্বালিয়ে দেয় এবং তার আত্মা মূলত এই দুনিয়া থেকে মুক্তি পায়। এরপর সার্বানন সেখানে চলে আসে, কিন্তু ইট ওয়াজ টু লেট। এদিকে আবার সেলভির আত্মা যেতে যেতে সার্বানন তার ভাইকে বলে যে কোনো ভাবে হোক আমার বাচ্চাকে বেঁচে নাও। এদিকে আবার স্বামীজি খুব দ্রুতই তাদের বাড়িতে চলে আসে শক্তিকে মারার জন্য। এদিকে আবার ডক্টর মায়া শক্তিকে চালাকি করে সেখান থেকে বেরিয়ে একদম সোজা ডাক্তার মারিয়ামা দেবীর পূজা যেখানে হচ্ছিল সেখানে চলে আসে। সেখানে অলরেডি পূজা শুরু হয়ে গেছে এবং সার্বাননও শক্তিকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। এরপর বাঘও সেখানে চলে আসে এবং তাদের মধ্যে বিশাল একটা অ্যাকশন সিন শুরু হয়ে যায়। একটা পর্যায়ে সার্বানন শক্তিকে নিয়ে রাক্ষসের মূর্তির ভিতরে ঢুকে যায়। সেখানে বাঘ চলে আসে এবং সে শক্তিকে মারার জন্য পুরোপুরি চেষ্টা করতে থাকে। সেখানে বাঁশ দিয়ে তৈরি সব জায়গায় আসলে তারা পালিয়ে পালিয়ে বেরোনোর চেষ্টা করে এবং সার্বাননও পুরোপুরি চেষ্টা করে বাঘের হাত থেকে শক্তিকে বাঁচানোর জন্য, এবং একদম শেষ মুহূর্তে গিয়ে সে শক্তিকে সাথে নিয়ে সেই বাঘের চক্ষুর ভিতর দিয়ে বাইরে বের হয়ে আসে। আর বাঘ যখন সেই মূর্তির চোখের ওখানে চলে আসে তখনই এই পূজাটা সম্পূর্ণ হয়ে যায়। এরপর মারিয়াম্মম দেবীর সেই হাত থেকে ত্রিশূল ছুঁড়ে মারা হয় রাক্ষসের দিকে, আর সেই ত্রিশূল ছোড়ার কারণে ফাইনালি বাঘ সেখানে মারা যায় আম্মাল দেবীর হাতে। অ্যাকচুয়ালি দেবী ফাইনালি বাঘকে খতম করে দেয় এবং শক্তিও সেখান থেকে বেঁচে যায় এবং সার্বাননও বেঁচে যায়। এরপরে সিনেমা শেষে আমরা দেখতে পাই যে সার্বানন এই গ্রামে থেকে যায় এবং সেই বাড়িটাকে এখানে একটা হসপিটালে রূপান্তর করা হয়, আর এটা করা হয় মূলত মায়ের ড্রিম ছিল এই কারণে। এরপরে আমরা দেখতে পাই যে শক্তি এবং সার্বানন জুনিয়র তারা ঘরের বাইরে খেলা করতেছিল একটা বল দিয়ে, আর সেখানে আমরা দেখতে পাই যে একটা অদৃশ্য শক্তিও তাদের সাথে বল খেলতেছিল সেখানে। তো বন্ধুরা, এই সাথে সাথেই এই মুভিটি এখানে এন্ড হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে। আবারও দেখা হবে